শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে করা হয়েছে কমিটিও। তাছাড়া তাদের সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। জানান, কর্মচারীরা কর্মকর্তাদের তুলনায় বেশি ভাতা পাবেন। এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়। অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা, ওইটার জন্য ওয়েট করেন। আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে মাননীয় অর্থ উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবেন, সেটা আমাদের সকলের জন্য প্রযোজ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে, সেই বাংলাদেশ পুরনো সংবিধান, পুরনো আইন, পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না। আমরা পরিষ্কারভাবেই বলেছি, আমরা নতুন সংবিধান রচনা করতে চাই, আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই, উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই। এখানে হাস্যকর এটা যে একজন আপনার এই টিফিন ভাতা 200 টাকা, একটা ধরেন এখন টিফিন মানে কি আপনার একটু হালকা নাস্তা খাওয়া, তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও 40 টাকা লাগে। তাহলে এটা তো এক সপ্তাহেরও নাস্তার টাকা না। তাহলে এই যে সেই মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই। আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে, আমাদের যে কোনো অফিসে, আদালতে, প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে। তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে, একটা এসি থাকবে, বাথরুমের মধ্যে 3টা টাওয়াল থাকবে, বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে। আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো, একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে, সেই দিকে আসলে তাদের নজর নাই। বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে, ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, আপনারা দেখছেন গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল। এইটা কেন করেছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি, বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি। কাজেই সরকার যখন ভাবে যে পুলিশ সুপার, এসপি, ডিসি এই উচ্চপদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার, ঠিক একইভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার। কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন, এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে। আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে, আমি আরো একাধিক প্রোগ্রামে, টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি ছেয়ে গেছে, দুর্নীতি সমাজকে গ্রাস করেছে। কাজেই দুর্নীতি রোধ করা না গেলে, দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। তাহলে একজন মানুষের 15,000 টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন যে তারে সৎভাবে চাকরি করতে, কিভাবে বলবেন তাকে অনিয়ম করতে? আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি, ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20,000 টাকা। এখানে তো বেতনের স্কেল 8,200 টাকা, সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে 15,000 টাকা। এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক, ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামারও কাজ করে কিংবা ডে লেবারার, সেও কিন্তু 600 টাকা 700 টাকা তার মজুরি নেয়। অবশ্যই তারাও হাড়ভাঙা পরিশ্রম করে, আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন। তাহলে আপনার যে মানে এইটা তো আমাদের স্বীকার করতে হবে, বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি একটা সরকারি চাকরি করেন। আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন, পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে। এইটা সামাজিক বাস্তবতা, এইটা আমাদের অস্বীকার করার ওয়ে নাই। সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে। তো অবশ্যই আশা করি যে সরকার, বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না, কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই। প্রথম আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে। বিশেষ করে আমি এখানে প্রথমে দেরিতে আসছি, আমি ক্ষমা প্রার্থী যে অনেকগুলো মানুষ কষ্ট করেছেন এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, আসলে আমি জেল থেকে বেরোনোর পর 6 তারিখ আমার 2টো বাচ্চা, তারা দেখা যায় আমি অনেক সময়
সকালে মানে বের হয়ে ঘুমাই, রাতে যে আমি 2টা 3টা 2:30টার দিকে তাদের দেখা পাই না। অনেক তারা সকালবেলা বাবা দুঃখজনক করে নাই। দেখেন এই যে বিএসএমএম একটা সুপার স্পেশালাইজড হসপিটাল করছে। আমার ধারণা ছিল না যে আপনারা আজকে এখানে অনেকগুলো অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছেন। আমরা নেতৃত্ব পর্যায়ের তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে এখন আমরা ডিসিশন নেই না এখনো কিছু। আমি না তো বলি না, হ্যাঁ বলি না, সিদ্ধান্ত হয়নি। মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না এখনো কিছু। স্যার কেউ বলছে যে সিদ্ধান্তটা ঘোষণার পরও সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। গেছে, আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। সেটা এত টাকার অঙ্ক বলতে পারে না, কারণ এটা বহু আগে থেকে 2015 থেকে ওদের ব্যাপারে এটা কত রিজনেবল একটা কত লিস্ট ছিল। আজকে কত 10-11 বছর হয়ে গেছে, এবং আমরা পুরো পৃথিবীর অন্যান্য দেশ যাচাই বাছাই করে তা আমরা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অর্থাৎ আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তা দেখে ওরা দাবি করে তা না, এবং যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিই। আমি না তো বলি না, হ্যাঁ বলি না, সিদ্ধান্ত হয়নি। 2 দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও শেখ হাসিনা সরকারের সময় অবসরে পাঠানো 764 জন কর্মকর্তা ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান জনপ্রশাসন সচিব। দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এসব সুপারিশ সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সচিব। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন বাস্তবায়নের নির্দেশনা পেলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব 2টা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্স শর্টেস্ট পসিবল। জনপ্রশাসন আমি এইটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট। চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে তো। এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে সরকারি চাকুরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। সকালে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। জানান প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এই বিষয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা ঠিক করা হবে। পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর করা হবে, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। যারা পেনশন প্রাপ্ত তারাও এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা তিনি বলেন। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে। এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে, এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে। বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এজন্য সকল সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, এই নিয়ে গঠিত কমিটি দ্রুতই ভাতার বিষয়ে সুপারিশ করবে। এছাড়াও পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশা বাস্তবায়নে সচিবালয়ে আওয়ামী লীগ সরকারের আমল আমরা সামনে কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া
পেনশনারদের বেশি দরকার। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব, চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, ও সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত 764 জন পদমর্যাদা সহ সকল আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সচিবালয়ে অবস্থান নেন বঞ্চিত কর্মকর্তারা। এটা সংস্কার না, এটা আমরা এটাকে বলি ওয়ার্কশপ। আমরা A2I, তারপর বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অফিসে পাবলিক ফ্যাসিলিটিস কত বেশি দিতে পারি সেই মিটিং। এটা প্রতি মাসে একটা, এটাকে বলে ওয়ার্কশপ রিলেটেড টু IT ইউজ অফ অল মিনিস্ট্রিজ অ্যান্ড অল সেক্টরস। এটা যেহেতু চেয়ারম্যান সাহেবের এখতিয়ার, ওনার মুখ থেকে শুনেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এটুকু জানতে পারেন যে কমিশন আমাদের 15 তারিখে একটা আমাদের যে পার্ট রিপোর্ট দাখিল হবে, আর যে নির্দিষ্ট টাইমে সেই সময় আমাদের সবাই মিলে পুরো রিপোর্টটা দাখিল করা হবে এবং উইথ দি লিডারশিপ অফ আওয়ার চেয়ার। ওটা জানাবে আমাদেরকে এই মাসের মধ্যেই, শেষের দিকেই হবে। না, এগুলো নিয়ে আর এখন শুনেন, আমরা ওখানে দাখিল হলেই এগুলো সবাই জানবে। এটা পাবলিক ডকুমেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। না, কালকের ব্যাপারটা স্যারের হাতে আছে, স্যারই জমা দেবে। এবারের মতো সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে এ ভাতা পাবেন। সর্বনিম্ন 4,000 আর সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। জনপ্রশাসন সচিব জানান, এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে, পাবেন পেনশনভোগীরাও। এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকুরিদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চায় বাজারের স্বস্তি। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বর্তমান সময়ে কমপক্ষে 20,000 টাকা থেকে শুরু হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের উদ্যোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন এবং বৈষম্য মুক্ত নবম পে কমিশন গঠন শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বলেন, গত 10 বছর যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, সে তুলনায় বেতন বাড়েনি। বেতন ভাতা বর্তমান সময়ে কমপক্ষে 20,000 টাকা থেকে শুরু হওয়া প্রয়োজন বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের উদ্যোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, গত 10 বছরে যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, সে তুলনায় বেতন বাড়েনি। সাবেক ডাকসু ভিপি আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ এড়াতে বিভাগীয় জেলাগুলোতে আরো এমন 10টি বড় হাসপাতাল করা জরুরি। এ সময় বেতন বৈষম্য দূর করে গ্রেডের ভিত্তিতে বেতন বৃদ্ধির ব্যবস্থা করার 3 দফা দাবি জানান বক্তারা।